আমি শুধু চেয়েছি তোমায়। লিখেছেন সুরাইয়া রাফা। পর্ব সংখ্যা 4। গহীন অভয়ারণ্য মাঝে বৃহৎ সেগুন গাছের পোক্ত ডালের ওপর বহুত কসরত করে তৈরি করা টং ঘরের ভেতরটা ছিল নান্দনিক আর সুসজ্জিত। দুধারে দুটো সরু জানালা, এক কোণে বাঁশ দিয়ে মেরামত করে তৈরি একটা সিঙ্গেল চৌকি, একটা স্টাডি টেবিল, একটা চেয়ার, টেবিলের ওপর একটা অর্ধমৃত টেবিল ল্যাম্প যার জীবন আর ব্যাটারি দুটোই ফুরিয়ে এলো বলে। এছাড়া রয়েছে পানির কেতলি আর নিত্য প্রয়োজনীয় টুকটাক আসবাবপত্র। ঘরের এক কোণে ছোট্ট ফায়ার প্লেসটাতে জুৎসই আগুন জ্বলছে, যার লালচে আভায় আলোকিত চারিপাশ। টেবিলের পাশেই বিছানার বিপরীতে রাখা আছে পুরাতন ধাঁচের একটি সিঙ্গেল কাউচ। দেখে বোঝা যাচ্ছে এই ঘরটি একজনের বেশি মানুষের জন্য উপযোগী নয়। আর না তো এই গা ছমছম জঙ্গলা পরিবেশে সাধারণ কোনো মানুষ টিকে থাকতে পারে বেশি দিন। নিশ্চয় মাঝে মধ্যে একটুখানি অ্যাডভেঞ্চার প্রেমী মানুষ জনের ক্যাম্পিং এ আসার চিরাচরিত ইচ্ছেকে মূল্যায়ন করার জন্য এই টংঘরের আবিষ্কার। সে যাই হোক, ঘরটা বেশ সুন্দর, কিঞ্চিৎ ভীতিকর তাও চলে। সঙ্গ দেওয়ার জন্য মনের মতো একজন হলেই হলো। কিন্তু সরকার কর্তৃক নিষিদ্ধ এই জঙ্গলে ক্যাম্পিং করতে কেই বা আসে? প্রশ্নটা থেকেই গেল ঈশানীর অযাচিত মস্তিষ্কে। তবে সেটাকে আর গভীরে নিয়ে ভাবতে দিল না ওর দু চোখ। তার আগে সেই নীলাম্বর আঁখি পল্লব আটকে গেল টং ঘরের সঙ্গে এঁটে থাকা এক টুকরো টানা বারান্দায়। ল্যান্টার্নের মৃদু রোশনাইয়ে আলোকিত হয়ে আছে পুরো জায়গাটা। খোলা বারান্দার ওপাশে ঝমঝমে মুখরিত আওয়াজে উচ্চ পাহাড় ছড়িয়ে নেমে আসছে নাম না জানা পাহাড়ি ঝর্ণার বহর। দিনের আলোতে হয়তো বা স্বর্গের মতোই অপূর্ব লাগে এই জায়গাটা। তবে শুনশান নিরিবিলি রাতের ল্যান্টার্নের মৃদু রোশনাইয়েরও তার সৌন্দর্য অতুলনীয়। এখানে দাঁড়িয়ে দেখতে গিয়ে চোখ দুটোই ওই টানা বারান্দার এমন ভাবে আটকে গিয়েছিল যে ঈশানী আর ঘরের মাঝে দাঁড়িয়ে থাকতে পারল না এক দণ্ড। কোথায় আছে, কার সাথে আছে, কি করছে, সবকিছু এক মুহূর্তের জন্য ভুলে গিয়ে মনের ভেতরে জাগ্রত কৌতূহল আর উৎকণ্ঠার বশবর্তী হয়ে এক ছুটে চলে গেল সেই এক টুকরো খোলা বারান্দায়। এবারে ঝর্ণার ঝিরঝির আওয়াজটা আরো বেশি গাঢ় হলো কর্ণকুহরে। সেই সাথে রাত জাগা বন্য প্রাণীর ঘুটঘাট আওয়াজ তো রয়েছেই। তবে ঈশানী এই মুহূর্তে দুনিয়ার ভুলে গিয়েছে। এই মুহূর্তে বললে ভুল হবে। অচেনা লোকটার সান্নিধ্যে আসার পর থেকেই এই মাত্রাতিরিক্ত আকর্ষণীয় পুরুষ আর তার আশেপাশের জিনিসপত্র ছাড়া আর কিছু নিয়েই ভাবতে পারছে না ও। নিশ্চয় কোনো এক অজানা চৌম্বকীয় শক্তি বলে ঈশানীকে টানছে সে। নয়তো অচেনা লোকটার প্রতি এতটা আগ্রহ কেনই বা হবে? ঘর কোনো একগুঁয়েমে ঈশানীর। তাছাড়া মানুষ ঠিক কতটা আকর্ষণ অনুভব করলে কোনরূপ দ্বিধাবোধ ছাড়াই অজানা একটা লোকের হুডি পরে নির্বিঘ্নে ঘুরে বেড়াতে পারে, সেটাও ভাববার বিষয়। তবে সহজ সরল ঈশানী যে লোকটার নিঃস্বার্থ আন্তরিকতায় ভেতর থেকে গলে গিয়েছে, সেটা ওর নিশ্চিন্ত নীল দিঘির জলের মতো টলটলে চোখ দুটো দেখলেই হলপ করে বলে দেওয়া যায়। সমতল থেকে প্রায় 10 মিনিট ওপরে অবস্থিত এই টংঘরের ঝুলন্ত খোলা বারান্দায় পা রাখতেই সবার আগে ঈশানীর চোখ গেল মসৃণ পাটাতনের ঠিক মাঝ বরাবর
শটান দাঁড় করিয়ে রাখা একটা বিশাল সাইজের দূরবীনের দিকে। দূরবীনটা জঙ্গলের মাঝের সেই পাহাড়টার দিকে তাক করানো, যেটাতে হাইকিং করতে গিয়েই আজ এই পরিস্থিতির শিকার হয়েছে ঈশানী। যদিও রাতের বেলা বন বিছুটির ফাঁক গলিয়ে কিচ্ছুটি দেখার উপায় নেই, তবুও কৌতূহলবশত সামনে কি আছে দেখার উদ্দেশ্যে দূরবীনের চোখ রাখতেই উদ্যত হলো ঈশানী। তৎক্ষণাৎ কঠোর নিষেধ ভেসে এলো ওপাশ থেকে, ডন্ট টাচ ইট। অকস্মাৎ রাশভারী আওয়াজে কিঞ্চিত কেঁপে উঠল ঈশানী। চোখ দুটো দুর্বীক্ষণের কাছাকাছি গিয়েও ফের গতি হারালো মুহূর্তেই। না বলে কয়ে অন্যের জিনিসে হাত দেওয়ার চক্ষু লজ্জায় নিষ্পিস করে উঠল ভেতরটা। তবুও ঘাড় ঘুরিয়ে সরু চোখে চাইল পেছনে। দেখল নিজ ওভার সাইজ কার্গো প্যান্টের পকেটে হাত গুজে ওর থেকে কয়েক হাত দূরে দাঁড়িয়ে আছে লোকটা। এই জঙ্গলে নেটওয়ার্কও নেই, তবুও তার দোকানে অ্যাপল খচিত এয়ারপড লাগানো। ব্যাপারটা অদ্ভুত। অবশ্য এই লোকের সকল কর্মকাণ্ডই অদ্ভুত, শুধু অদ্ভুত বললে ভুল হবে, অদ্ভুত রকম আকর্ষণীয় বটে। তাই ঈশানী আর ভাবতে গেল না সেসব নিয়ে। উল্টো বারান্দার ডিঙিয়ে ভেতরে প্রবেশ করে সাবলীল গলায় লোকটাকে শুধালো, আপনি যে বললেন এটা আপনার বাড়ি, তা না হয় মেনে নিলাম, কিন্তু আপনার পরিবার কোথায়? দেখে তো মনে হয় না এখানে আর কেউ থাকে। আগেও বলছি, আবারও বলছি, আমাকে প্রশ্ন করার স্পর্ধা দেখাবে না। আমি কাউকে কৈফিয়ত দেই না। আবারও সেই কাট কাট দীর্ঘ মেজাজ। ঈশানীর মনে হচ্ছে এগুলো কথা নয়, বরং গলিত সীসা, যা বারবার ওর মুখের ওপর ছুঁড়ে মারছে লোকটা। কথার পারদে সীমাহীন রুষ্টতা, যার দরুন বারবার অপমানে নীল হয়ে যাচ্ছে ঈশানীর রাজহংসীর মতো গমরঙা চেহারাখানা। নীলাম্বর চোখের কোণে টলমল করছে অশ্রুজল। ওর চেহারা দেখে মনে হচ্ছে খুব কাছের কেউ কষ্ট দিয়ে ফেলেছে ওকে, আর এক্ষুনি নিজের ভুল স্বীকার করে ক্ষমা না চাইলে অভিমানে ফেটে পড়বে ঈশানীর দু চোখ, মন, হৃদয়, সবকিছু। তবে অচেনা লোকটার স্বভাব চরিত্রে বোধ হয় নির্দয় কথাটা একেবারেই বাধা করে জুড়ে দেওয়া, যার দরুন ঈশুর এমন করুণ ব্যথাতুর চাহনিতেও তার মাঝে কোনরূপ হেলদোল দেখা গেল না। ঈশানীও তো কম যায় না, ভেতর থেকে দুর্বল হলেও বাইরের কাঠিন্য যথাসম্ভব ঠিক ধরে রাখার ক্ষুদ্র প্রয়াস চালালো ও। লম্বা শ্বাস টেনে ঝাঁঝালো গলায় বলল, ঠিক আছে, তাই হবে। আপনি যেহেতু নিজের সম্পর্কে কিছুই বলবেন না, তাহলে আমিও বলবো না। দয়া করে আমাকে কিছু জিজ্ঞেস করতে আসবেন না, কিন্তু একটা কথা। লোকটা বোধহয় ক্রূর হাসলো। কালো মাস্কের আড়ালে ঠোঁটের আগায় খেলে যাওয়া সেই তীক্ষ্ণ হাসিটা চোখ এড়ালো না ঈশানীর। তবে ওর নজর এখনো পিয়ার্সিং করানো শূন্য একজোড়া ধূসর বাদামি চোখের নিবদ্ধ। তার চোখ দুটোই যেন এক সমুদ্র রহস্য বহর করে, আর সেই রহস্যের ক্রমশ তলিয়ে যায় ঈশানী। কি কথা? মাস্কের আড়াল থেকে আবারও সে হাস্কি ডিপ রাশভারী পুরুষালী কণ্ঠস্বর ভেসে আসতেই ভ্রম কাটে ঈশানীর। তৎক্ষণাৎ লোকটার চোখ থেকে চোখ সরিয়ে ও বলে, আমাকে দয়া করে রিসোর্টে পৌঁছে দিন, ওখানে আমার বন্ধুরা অপেক্ষা করছে। এত রাতে তো আমাকে পৌঁছে দেবো, মশকরা পেয়েছো? লোকটার কথার মাঝে নিদারুণ হেয়ালিপনা আর জিদি মনোভাব। তবে ঈশানী টলল না, উল্টো কথা ছুড়ে বলল, পৌঁছে দিতে পারবেন না? তাহলে আমাকে সেভ করছেন কেন? কে বলল আমি তোমায় সেভ করছি? তা এবারের কথাটাও হেয়ালি কিনা ঠিক বুঝে উঠতে পারল না ঈশানী, তাই আশ্চর্য কণ্ঠে বলে উঠল, মানে? এরপর অনেকক্ষণ যাবৎ উত্তরের আশায় দাঁড়িয়ে থাকলেও ওপাশ থেকে আর কোনো প্রত্যুত্তর ভেসে এলো না ঈশানীর কানে।
ফলস্বরূপ সামনে দৃশ্যপট পর্যবেক্ষণ করার প্রয়াসে চট করে মাথা তুলল ঈশানী। দেখলো লোকটা টং ঘরের দুয়ার খুলে কোথাও বেরিয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে তাড়াহুড়ো করে এগিয়ে গিয়ে পেছন থেকে লোকটার স্কিনি স্যান্ডো গেঞ্জিটা হাতের মুঠোয় খপ করে টেনে ধরলো ঈশানী। আবারও সেই অনাকাঙ্ক্ষিত শারীরিক স্পর্শে ভেতরটা নাড়িয়ে দিল ওর সুপ্ত নারীসত্তা। তৎক্ষণাৎ মনের মণিকোঠায় খাপটি মেরে বসে থেকে কেউ একজন চেঁচিয়ে বলে উঠল, কি আছে তার মাঝে, কেন এত আকর্ষণীয় লাগছে তাকে? আগাগোড়া সে একজন নির্দয় তিক্তভাষী সৌবিষ্ট পুরুষ, আর তো কিছু নয়। কি দরকার নিজেকে তার সামনে এমন অসহায় প্রমাণ করার? তুই না আত্মবিশ্বাসী? অন্য মনটা তৎক্ষণাৎ বিদ্রোহ করে গলা ছেড়ে বেহায়ার মতো বলে উঠল, আমি বোধহয় সত্যি ঝড়ের বেগে প্রেমে পড়ে গেলাম। বিপরীত পক্ষ শুধালো, এভাবেও চেহারা না দেখে নাম না জেনে তার কথার মায়ায় না পড়ে এক দর্শনে প্রেমে পড়া যায়? জবাবে অন্য মন লাফিয়ে উঠে বলল, যায় তো, খুব যায়। এই নিয়ে দুইবার বাঁচালো সে আমায়। এখন এই মুহূর্তে আমি তার হেফাজতে সুরক্ষিত রয়েছি। এটা কি আন্তরিকতা নয়? তার সবচেয়ে বড় কথা, আমার মস্তিষ্কে নয়, হৃদয় তাকে চাইছে। এতে আমার হাত কোথায়? শরীরের একটা কোমল হাতের টান অনুভব হতেই পেছনে ঘুরল লোকটা। পেছনে ফিরে ঈশানীর পানে প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষেপ করতেই দুই মনের বাগ্বিতণ্ডার ইতি ঘটে। তৎক্ষণাৎ মনের ভাবনাকে পাছে হাঁটিয়ে মেয়েটার মুখ ফুটে বলে উঠল, কোথায় যাচ্ছেন আমাকে রেখে? ওর কথা সংকোচ সুস্পষ্ট, হাতটা তবু অজানা অধিকারবোধ আটকে আছে সুঠম দেহি অচেনা লোকটার পিঠের খাঁজে। লোকটা নিজ কানের এয়ারপোর্টগুলো খুলে পকেটে রেখে ঘাড় ঘুরিয়ে ঈশানের দিকে পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, চিন্তা নেই, ফিরে আসবো। ঈশানী জানে কোনো এক অজানা কারণে এই মানুষটা কৈফিয়ত দেওয়া একদমই পছন্দ করে না। তবুও উপায়ান্তর না পেয়ে আর এক দফা অপমানিত হওয়ার প্রস্তুতি নিয়েও সে শুধালো, বলছি যে এত রাতে এই জঙ্গলে আমি একা একা থাকবো, না গেলে হয় না? লোকটা যেতে যেতে জবাব দিল, না, হয় না। চুপচাপ এখানে ওয়েট করো, ভালো না লাগলে ঘুমিয়ে পড়ো। লোকটার কড়া জবাবে হেলদোল হলো না ঈশানীর। উল্টো দ্বিতীয়বার প্রশ্ন ছুড়ে বলল, আর আমাকে রিসোর্টে কখন পৌঁছে দেবেন? আবহাওয়া ভালো হলে, আগামীকাল মাটির রাস্তা না শুকালে শহরের দিকে যাওয়া পসিবল না। আর আপনি? ঈশানী বাক্যটুকু শেষ করতে গিয়েও পারল না, আর তার আগেই হুড়মুড়িয়ে বেরিয়ে গিয়ে বাইরে থেকে ধাপ করে টং ঘরের দরজা লাগিয়ে দিল লোকটা। আর ঈশানী একা একাই পড়ে রইল মাটি থেকে প্রায় 10-12 ফিট উপরে গহীন জঙ্গলের মাঝে, ওই ছোট্ট এক টুকরো ঝুলন্ত ঘরের ভেতর। বারান্দায় টাঙানো হারিকেনটা এখনো টিমটিমিয়ে আলো ছড়াচ্ছে চারিদিকে। পরিবেশটা রোমাঞ্চকর, অথচ ঈশানীর একটুও ভয় করছে না। উল্টো ভেতর ভেতর আগ্রহের দাবানল ওকে কুরে কুরে খাচ্ছে। কেন যেন তাকে জানার, তাকে চেনার একাকার সম ইচ্ছে মস্তিষ্কে জড়ো হয়ে আছে। অথচ এই ঈশানী কিনা নিজের থেকে কাউকে চেনার কিংবা জানার ইচ্ছে পোষণ করেনি কোনো কালেই। লোকটাকে নিয়ে ভাবতে গিয়ে চট করে ঈশানীর মন বলে ওঠে, আচ্ছা, আমি যে তাকে নিয়ে এত কিছু ভাবছি, তার জীবনে যদি অন্য কেউ থেকে থাকে তখন কি হবে? ব্যাপারটা তো আমার জন্য ভীষণ কষ্টদায়ক হবে। কিন্তু আমি তো এমন কিছুই চেয়েছিলাম। প্রেমে পড়ার নিদারুণ ব্যথায় নীল হয়ে যাক আমার হৃদয়। নিজ মনের কথায় উপহাস করে হাসল ঈশানী। পরক্ষণেই বিড়বিড় করে বলে উঠল, কোনোদিন প্রেমে পড়িনি বলে ওপরওয়ালা বোধহয় আমার এই উইশটাই কবুল করে নিল। নয়তো এভাবে কেন কাউকে ভালো লাগতে হবে? কেন আমার হৃদয়টা তার দেওয়া কড়া নিষেধাজ্ঞা, দূরত্বের গণ্ডি কিছুই মেনে নিতে চাইছে না? আশ্চর্য! মনের প্রশ্ন মনে চাপা পড়ে রইল ঈশানীর। কারণ ইতিমধ্যে আবারও দরজা খোলার খুটখাট আওয়াজে মস্তিষ্ক সচকিত হয়ে উঠেছে ওর। ঘাড় ঘুরিয়ে সেদিকে দৃষ্টিপাত করতে ঈশানী লক্ষ্য করে লোকটা ফিরে এসেছে। তার পরনে আর একটা ব্ল্যাক হুডি, হাতে দুটো
ইনস্ট্যান্ট রামেন নুডলস। লোকটা ঘরে প্রবেশ করে সবার আগে মাথার ক্যাপটা খুলে সাইডে রাখলো। তৎক্ষণাৎ একঝাঁক সিল্কি আন্ডারকাট লম্বা চুল এসে কপাল ছুলো তার। বেখেয়ালে সেগুলো ব্র্যাক ব্রাশ করতে করতে লোকটা টেবিলের দিকে এগিয়ে গিয়ে কেটলিটাতে ফায়ারপ্লেসে আগুনে রেখে রামেন বানানোর ক্ষুদ্র প্রস্তুতি নিতে শুরু করলো। ঈশানী সেই তখন থেকে অবাক চোখে পর্যবেক্ষণ করছে সবটাই। গভীর রাতে জঙ্গলের মাঝে ইনস্ট্যান্ট নুডলস কোথায় পেল সে? ভেতরে অদম্য কৌতূহল, অথচ হৃদয়ে ভালো লাগার প্লাবন। দুই দিকে টানাপোড়েনে ক্লান্ত ঈশানী তাই চুপচাপ চৌকির বসে লোকটার কাজগুলো আর চোখে দেখে যাচ্ছে শুধু তার আগাগোড়া চলন বলন, এমনকি প্রতিটা মুভমেন্ট সে খুব সূক্ষ্ম নজরে পরখ করছে ঈশানী। সে সাথেই প্রতি মুহূর্তে অভিভূত হচ্ছে, না চাইতেও ভেতর ভেতর তার প্রতি আকর্ষণ অনুভব করতে বাধ্য হচ্ছে। ঈশানী যখন আর চোখে এভাবে চোরের মতো লুকিয়ে লুকিয়ে লোকটাকে এক মনে পরখ করছিল, ঠিক সে সময় হুট করে লোকটা না ঘুরেই ঈশানীর উদ্দেশ্যে বলে উঠল, আমাকে এভাবে লুকিয়ে দেখা বন্ধ করো। চরম অপরাধ করে ধরা পড়ে যাওয়ার মতোই হৃদয়টাকে কেউ এক থাবায় খামচে ধরল ঈশানীর। ও তাড়াহুড়ো চোখ নামিয়ে নিজের শুষ্ক অধর ভিজিয়ে কথা ঘোরানোর প্রয়াসে অস্ফুটে বলল, এত রাতে এখানে রামেন কোথায় পেলেন আপনি? আমাকে অযথা প্রশ্ন করো না, উত্তর পাবে না। কথা বলতে বলতে লোকটা এবার রামেনের কাপ সমেত ঘুরে দাঁড়ালো ঈশানীর দিকে। কাপ দুটো থেকে ভুর ভুর করে রান্না করা রামেনের সুস্বাদু সুবাস বেরিয়ে আসছে, যা ঈশানীর ক্লান্ত পরিশ্রান্ত পাকস্থলীকে দ্বিগুণ ক্ষুধার্ত বানিয়ে দিতে সক্ষম। রামেনের গন্ধে ঈশানী লোকটার দিক থেকে চোখ সরালেও ফের লোকটা এবার এগিয়ে গিয়ে কাপ দুটো স্টাডি টেবিলের ওপর রাখলো। সঙ্গে সঙ্গে রাগ অভিমানের পাট চুকিয়ে ক্ষুধার্ত ঈশানী এগিয়ে গিয়ে বসে পড়লো চেয়ারে পেতে। ঈশানী চেয়ার বসেছে দেখে লোকটা বিছানার পাশ থেকে একটা বেতের স্টুল টেনে ওর মুখোমুখি হয়ে বসলো। ঈশানী তখনও চপস্টিক আর মুখের সাহায্যে গরম রামেনকে ঠান্ডা করার নিদারুণ চেষ্টায় মত্ত। তবে মুখে তুলে খাওয়ার আগেই ওর দুনিয়া থমকে দিয়ে আচানক নিজের কালো মাস্কটা খুলে ফেললো লোকটা। সঙ্গে সঙ্গে ঈশানী যা ভেবেছিল তার চেয়েও দ্বিগুণ আকর্ষণ খেলে গেল ওর নীলমণিযুক্ত দু চোখের পাতায়। এবার আর লুকিয়ে চুরিয়ে নয়, অজানা ঘোরের বসে অনেকটা নিঃসংকোচে লোকটার মুখশ্রীর পানে হা করে তাকিয়ে রইল ঈশানী। ফায়ার প্লেসের জ্বলন্ত অগ্নিশিখায় একটা গম্ভীর অথচ ভীষণ সুদর্শন যুবকের ধারালো চোয়াল, তির্যক ভ্রুযুগল, ফিনফিনিয়ে পাতলা কালচে বাদামি অধর, আর সবচেয়ে আকর্ষণীয় অধর তলায় কুচকুচে কালো তিল। সবকিছুই এক ঝলকে মুখস্থ করে নিল ঈশানী। তবুও যেন আগ্রহ দমার নাম নেই। অথচ লোকটা কত নির্দ্বিধায় রামেনের চপস্টিক চালাচ্ছে মনোযোগী ভঙ্গিমায়। তার চোখে মুখে স্পষ্ট ফুটে উঠেছে কাজের মাঝেই ঠোঁটের ফাঁক গলিয়ে ঝিলিক দিচ্ছে এক সারি সুগঠিত দন্ত রাশি। লোকটা ক্ষণে ক্ষণে দাঁত দিয়ে তার অধর কামড়ে ধরছে, কখনো বা পিয়ার্সিং করা ভ্রুতে ভাঁজ ফেলে অজান্তে জিভ দিয়ে কাল ঠেলে ধরছে। আর এই প্রতিটি কাজে বিস্ময়ে পরখ করছে ঈশানী। কি জানি কেন এত ভালো লাগছে। এখন তো সন্দেহের পাল্লা আরো ভারী হয়ে উঠল ঈশানীর। এবার ওর সত্যিই মনে হচ্ছে এই লোকটা নির্ঘাত কোনো নামি দামি সুপারস্টার। নিশ্চয়ই প্রকৃতির সঙ্গে একাকী সময় কাটাতে, একটু বিশ্রাম নিতে চুপি চুপি নেটওয়ার্কের বাইরে চলে এসেছেন। ব্যাপারটা দারুণ, কারণ আজকাল পাপারাজ্জিদের মধ্যে সেলিব্রিটিদের কোথাও শান্তি নেই, দুদণ্ড। সেদিক থেকে এই আইডিয়াটা মোটেই খারাপ নয়। ওই জন্যই হয়তো কোনো কিছু শেয়ার করার এত আপত্তি না তার।
সে যাই হোক, মনে সন্দেহ আর ভয়টা তো কাটলো এতক্ষণে। এত সুদর্শন আর মেইন মেইনটেইনিং মানুষটা যে সাধারণ কেউ হতেই পারে না, সে আমি আগেই আন্দাজ করেছিলাম। কিন্তু উনি কি সিঙ্গেল? লোকটার মুখোমুখি বসে তার দিকেই নিষ্প্রভ চোখে তাকিয়ে থেকে নিজ মনের এমন নির্ভেজাল প্রশ্নে ব্যাকুব বনে গেল ঈশানী। পরক্ষণেই নিজের উচাটন মনকে সংবরণ করতে দাঁত দিয়ে জিভ কাটল ও ওদিকে খেতে খেতে ঈশানীকে উদ্দেশ্য করে লোকটা বলল, আমার দিকে হা করে তাকিয়ে না থেকে খাবারে মন দাও। কি করে বুঝলেন আমি আপনার দিকে তাকিয়েছিলাম? ঈশানীর আচানক প্রশ্নে হুট করে মাথা তুলে আবারও সেই শূন্য চোখে চোখ জোড়া ওর দিকে রিভলভার তাক করার মতোই তাক করলো লোকটা। লোকটার এহেন তির্যক চাহনিতে আত্মা কেঁপে উঠল ঈশানীর। ও তৎক্ষণাৎ ভয়ে জড়সড় হয়ে চোখ নামিয়ে আমতা আমতা করে বলে উঠল, না মানে, আপনি তো দেখেননি অথচ বলে দিলেন। ইটস কল্ড সিক্স সেন্স, খেতে খেতে জবাব দিল লোকটা। ঈশানী মনে মনে পিঠ চাপড়ালো তার। বলল, বাবা, সেলিব্রিটিদের বুঝি এত মারাত্মক সিক্স সেন্স হয়? সে যাই হোক, লোকটা যেহেতু গম্ভীরতা ছাপিয়ে একটুখানি কথা বলেছে, তাই ঈশানী ভাবল এই সুযোগে কথা এগোবে। যদি কোনোভাবে তার ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছু তথ্য জানা যায় তাহলে ব্যাপারটা মন্দ হবে না। তাই এবার নিজ উদ্যোগেই কথা চলল ঈশানীর। রামেনের বাটিতে চুমুক দিয়ে বলল, আমি ঈশানী। কথা শুরু করার আগে ওর মুখ থেকে বাজ পাখির মতো ছো মেরে কথা নিয়ে নিল লোকটা। বলল, ঈশানী তুজ কর্নিয়া, কক্সবাজার বংশোদ্ভূত, চিটাগং নিবাসী। খাগড়াছড়িতে মিউচুয়াল ফ্রেন্ডের সাথে হিল হাইকিং এ এসেছো। আপাতত সেখানে একটা স্থানীয় রিসোর্টে উঠেছো। অ্যাম আই রাইট? শেষ কথাটা বলে ঈশানীর পানে শকুনের মতো তীক্ষ্ণ চাহনি নিক্ষেপ করে তীরের ছিলার মতো একভ্রু উঁচিয়ে লোকটা। এভাবে গড়গড় করে অচেনা লোকটার মুখে নিজ বায়োডাটা শুনে কিঞ্চিৎ বিব্রত হলো ঈশানী। অপ্রস্তুত ভঙ্গিতে এদিক ওদিক চোখ ঘুরিয়ে চট করে বলে উঠল, এক রাতেই আপনি আমার অনেক খোঁজ খবর নিয়েছেন বোধ করি, কিন্তু আপনার সম্বন্ধে তো কিছুই জানা হলো না। এবার না হয় আপনার সম্বন্ধে কিছু বলুন। লোকটা নতুন উদ্যমে আরেক দফা ঈশানীকে অপমানের জোয়ারে ভাসিয়ে দিয়ে বলে উঠল, আমাকে জানতে এসো না, পরে পস্তাবে। তবু আমি জানতে চাই। নরম হৃদয় মেয়েটার কণ্ঠে হুট করে কোথা থেকে যে এত দৃঢ়তা এলো তা ঠাউর করতে পারল না লোকটা। তবে তৎক্ষণাৎ স্টুল স্টুল ছেড়ে উঠে গিয়ে অন্যদিকে ঘুরে অনুভূতি গলায় বলে উঠল, আগেও বলেছি, আবারও বলছি, আমি কাউকে কৈফিয়ত দেই না, সো ডোন্ট টক টু মি লাইক দ্যাট। দেখা হয়েছে থেকে ঈশানীর হৃদয়ে আবেগ জড়ানো সদ্য তৈরি হওয়া অনুভূতিগুলো বারবারই এবার এভাবে মুখের ওপর কড়া নিষেধাজ্ঞা আরোপ করে দিয়ে অপমানিত করছে লোকটা। তবুও কথায় যেন নিজের আত্মসংযম, আত্মসম্মান সবকিছু চলাঞ্চলে দিয়ে ঈশানী প্রতিবারই আগ বাড়িয়ে কথা বলার জন্য এগিয়ে গিয়েছে। কারণ ওর মন বলেছে লোকটা ওপরে যা দেখা ভেতরে একেবারেই তা নয়। হয়তোবা স্বভাবের দিক দিয়ে সে অনেকটা ওর সাথে সদৃশ, যার কিনা উপরিভাগ শক্ত খোলস আবৃত হলেও ভেতরটা ভীষণ নমনীয়। কিন্তু এবার মনে হচ্ছে ঈশানীর সব ধারণাটাই ভুল। লোকটা সত্যিকার অর্থেই পাষাণ আর নির্দয় প্রকৃতির। নইলে একটা মেয়ে মানুষের সাথে কিভাবে যথাযথ নিয়মে কথা বলতে হয় সেটুকু ভদ্রতা পর্যন্ত জানে না। নাকি সেলিব্রিটি বলে মনের ভেতরে এত অহংকার? তাই যদি হয় তবে ঈশানীও কম যায় না। ও এবার মনে মনে ঠিক করলো, যতই ভালো লাগা কাজ করুক না কেন আর যতই তার প্রতি দুর্বলতা বাড়ুক না কেন, ও নিজে থেকে আগ বাড়িয়ে এই পাষাণ লোকটার সাথে আর একটা কথাও বলবে না কিছুতেই। যেই ভাবা সেই কাজ, মুখে একেবারে কুলুপ
এঁটে বসে রইল ঈশানী। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাইরের আবহাওয়া খারাপ হতে শুরু করেছে। থেকে বিদ্যুৎ চমকাচ্ছে। হয়তো বিকেলের মতো ঝড় আসবে আবারও, আর না হয় মুষলধারে বর্ষণ হবে নিশ্চিত। ঈশানী যখন একমনে আবহাওয়া নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত, এমন সময় লোকটা বারান্দায় টাঙানো কেরোসিনের ল্যান্টার্ন নিভিয়ে দিতে দিতে হাসকি টোনে বলল, রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। ঈশানী তাই করলো। পরনের হুডিটা টেনে টেনে খানিকটা কাঁচুমাচু হয়ে চুপচাপ শুয়ে পড়লো বাঁশের তৈরি এক ফালি সিঙ্গেল বেডের ওপর। এখন চারিদিকে পিনপতন নীরবতা। ছোট্ট ঘরটা কোনো রূপ সারা শব্দ নেই আর। কাঠকয়লা জ্বলে গিয়ে আগুন নিভে এসেছে ফায়ার প্লেসের, যার দরুন চারপাশ নিস্তব্ধ, তিমির মতো মোড়ানো। ঘুটঘুটে অন্ধকারের মাঝে ঈশানী পাশ ঘুরে শুয়ে আছে। ঠিক সে সময় আকস্মিক বিজলির আলোতে আলোকিত হয়ে উঠে পুরো টং ঘর। দমকা হাওয়ায় ঘনে ঘনে সাই সাই আওয়াজে তুলে খোলা বারান্দা ছাপিয়ে মেঘ ভেজা বাতাসে এলোমেলো হয়ে যায় আসবাবপত্র। সেই সাথে হিমেল হাওয়ায় পারদের শিরশির করে উঠে ইসুর সর্বাঙ্গ। রোমাঞ্চকর অনুভূতিতে দাঁড়িয়ে যায় শরীরের সমস্ত লোমকূপ। আর কয়েক সেকেন্ডের অন্তর সেই ক্ষণিকের বিজলির আলোতে ওর জ্বলজ্বলে নীলাম্বর চোখের সাথে মিলিত হয় আরো একজোড়া শূন্য বাদামি চোখ, যেই চোখের নেই কোনো অনুভূতি আর না তো আবেগ। অথচ অন্ধকারের মাঝে এই চোখের দৃষ্টি নির্লিপ্ত নিষ্প্রভ হয়ে এঁটে আছে শরতের মেঘমুক্ত আকাশের মতো ঈশানীর গাঢ় নীল চোখে। ঈশানী কিছুতেই পড়তে পারছে না ওই শূন্য নির্জীব চোখের ভাষা। তবে এই দৃষ্টি ওর অন্তঃস্থলে কেমন একটা ভোঁতা অনুভূতি জাগিয়ে তুলছে হঠাৎ করে, যার ফলস্বরূপ অন্ধকারের মাঝে অস্ফুট একটা বাক্য বেরিয়ে আসে ঈশানীর কণ্ঠনালী ভেদ করে। আপনার পরিবার। লোকটা ঈশানীর মুখোমুখি কাউচের ওপর বসেছিল। এখন তার মুখে মাস্ক আবৃত নেই, বরং বিজলির উজ্জ্বল আলোয় তার চিবুকের ওই কালো কুচকুচে তিলটা কয়েক সেকেন্ড অন্তর অন্তর জ্বলজ্বল করে উঠছে। ঠোঁটের নিচে তিল যেন তার পৌরুষ বোধকে দ্বিগুণ আকর্ষণীয় করে তুলেছে। যে নারীটা কখনো পুরুষের সৌন্দর্যে আটকায় না, সেও বোধহয় এই একরত্তি তিলকের সৌন্দর্যে প্রশংসা করতে বাধ্য। অমন গৌরবর্ণের পুরুষনালী তীক্ষ্ণ চেহারায় একেবারে জুৎসই বিউটি স্পট এমনটা কমই দেখা যায়। বরাবরের মতোই আলো ছায়ার মাঝে লোকটাকে খুঁটিয়ে দেখতে দেখতে আশ্চর্য হয় ঈশানী, যার চেহারা এতটা সুনিপুণ আর সুদর্শন, তার কথাবার্তা এতটা তিক্ততা, এও কি মানা যায়? ঈশানীর ভাবনা শুধু ছিল লোকটা গম্ভীর গলায় বলা আরো কিছু তিক্ত কথার পারদে। কতবার বলেছে আমাকে প্রশ্ন করবে না, আর করলে উত্তর পাবে না। ঈশানী অবশ্য এবার আর হতবাক হয়নি। ও এটার জন্য প্রস্তুত ছিল। তাই উত্তর না পাওয়া সত্ত্বেও চুপ হয়ে রইল। ঈশানী চুপ থাকলেও অপর পাশ থেকে লোকটা কি ভেবে যেন গলাটা কিঞ্চিৎ খাদে নামিয়ে বলল, তুমি যেটা শুনতে চাইছো সেটা নেই। এবার আর অন্ধকারের মাঝে তাকিয়ে থাকতে পারল না ঈশানী। ভীষণ রকম অস্বস্তিতে পড়ে তাড়াহুড়ো করে ঘুরে শুলো অন্যদিকে ঘুরে চোখ দুটো খিচে বন্ধ করে মনে মনে ভাবলো, ইস, উনি কি করে বুঝলো আমি আদতে কি শুনতে চেয়েছি? তাহলে কি উনিও বুঝতে পেরেছেন যে আমি আকারে ইঙ্গিতে ওনার লাইফ পার্টনারের কথা জিজ্ঞেস করেছি? আর উনি কি এইমাত্র এটার উত্তরই দিলেন? অকস্মাৎ চোখ জোড়া খুলে গেল ঈশানীর। তৎক্ষণাৎ ঠোঁট কামড়ে ভেতরে নিদারুণ উত্তেজনা সংবরণ করে পুনরায় লম্বা শ্বাস টেনে স্থির করলো নিজেকে। মনের ভেতর অনেকটা অযাচিত খুশি জমিয়ে ভেতর থেকে একটা চাপা কৌতূহল আর দুশ্চিন্তার অবসান ঘটতে কখন যে নির্বিঘ্নে ঘুমের দেশে পাড়ি জমালো বেটা, তার আর ইয়ত্তা নেই। এরপর যখন ঘুম ভাঙে তখন সূর্যিমামা পূব আকাশে অবাধে ঝুরঝুরে সোনালি রোদ ছড়িয়ে দিয়ে বসে আছে। আকাশ পরিষ্কার, যত্রতত্র ধূসর মেঘের ভেলা উড়ে বেড়াচ্ছে বৈকি। তবে তুলনামূলক আজকের আবহাওয়াটা বেশ ভালো।
আষাঢ়িয়া বাদলা দিনে অবসান হলো, তবে ঈশানী যতক্ষণে আড়মোড়া ভেঙে চারিদিকে খেয়াল করে ঠাউর করতে পারলো যে ও আসলে কোথায় আছে, ততক্ষণে পুরোদমে রেডি হয়ে কালো মাস্কের আড়ালে নিজের সুদর্শন চেহারাটা ঢেকে ঢুকে নাম না জানা লোকটা এসে দাঁড়ালো ঈশানীর মুখোমুখি হয়ে। এভাবে হঠাৎ করে সামনে আসায় খানিকটা অপ্রস্তুত হয়ে পড়ল ঈশানী। ও তাড়াহুড়ো হাতে নিজের এলোমেলো চুল জামা কাপড় সব ঠিকঠাক করতে ব্যস্ত হয়ে পড়ল। লোকটা তাতে কোনরূপ হেলদোল নেই। সে ঈশানীর সামনে দাঁড়িয়ে হুকুমের স্বরে বলল, চেঞ্জ করে নাও, তুমি ফিরে যাবে এখনই। লোকটার কথা শুনে যেখানে খুশির হাঁপ ছেড়ে বাঁচার কথা, সেখানে কেন যেন খুশি হতে চেয়েও পারল না মেয়েটা। উল্টো সকালের রোদের মতোই হাস্যোজ্জ্বল মুখখানা মুহূর্তেই কালো মেঘের আড়ালে ঢাকা পড়ে গেল ওর। এক্ষুনি হৃদয়ের ভেতর কোথাও একটা আনচান করছে। কেন যেন মনে হচ্ছে এটাই প্রথম আর এটাই শেষ দেখা, নয় তো তাকে কি আর কখনো খুঁজে পাবো না আমি? খুঁজে পাবো আমি? কিছুই তো জানি না তার সম্বন্ধে। তাহলে ঈশানীকে খুব বেশিক্ষণ ভাবতে দিল না লোকটা। ভাবনার মাঝেই তীক্ষ্ণ আওয়াজে বলল, বাইরে ওয়েট করছে, যত তাড়াতাড়ি সম্ভব চেঞ্জ করে বেরিয়ে এসো। ঈশানী অপারগ আজ এই মুহূর্তে দাঁড়িয়ে এই নির্দয় লোকটার সামনে নিজের অনুভূতিগুলোকে সাজিয়ে প্রকাশ করার সাধ্য সাহস কোনোটাই ওর নেই। অগত্যা নিজের হৃদয়ে হুট করে তৈরি হওয়া এই নামহীন একরস অনুভূতির জোয়ারকে গহীন সাবধানে চাপা দিয়ে আবারও আপন গন্তব্যে ফিরে যাওয়ার উদ্দেশ্যে উঠে দাঁড়ালো ঈশানী। একটা দুশ্চিন্তাগ্রস্ত রাত যে কতটা দীর্ঘ হতে পারে তা আগে জানা ছিল না জিছানের। কাল রিসোর্টে ফিরে ঈশানীকে খুঁজে না পেয়ে সারা রাত স্থানীয় পুলিশ স্টেশনে কাটিয়েছে জিসান। পুলিশরা মিলিটারির সঙ্গে যোগাযোগ করলেও লাভ হয়নি খুব একটা। তারা কিছুতেই অমন ঝড় বৃষ্টি রাতে জীবনের ঝুঁকি নিয়ে ওই রেস্ট্রিক্ট জঙ্গলে প্রবেশ করতে নারাজ। অগত্যা সকাল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে জিসানকে। সকালে মিলিটারিরা ঈশানীকে খোঁজার উদ্দেশ্যে বের হলে তবে রিসোর্টে ফিরে আসে জিসান। রিসোর্টে ফিরে লবিতে গিয়ে কাউন্টারে বসা চাকমা সম্প্রদায়ের লোকটাকে আঙ্কার ইঙ্গিতে জিসান শুধালো, আচ্ছা ঈশানী কি ফিরেছে? লোকটা কাল থেকে এদের কাহিনী পর্যবেক্ষণ করছে, কিছুটা আন্দাজও করেছে বটে, যার দরুন বুঝতে পেরেছে যে এদের মধ্যে কেউ একজন নিখোঁজ। তাই তিনি তৎক্ষণাৎ নাসূচক মাথা নাড়িয়ে ভাঙা ভাঙা বাংলায় বললেন, তিনি ঈশানীকে ফিরে আসতে দেখেনি। লোকটার কথায় নিরাশ হয়ে দীর্ঘশ্বাস ছেড়ে লাউঞ্জের দিকে এগিয়ে গেল জিসান। সে সময় লাউঞ্জের বিশাল মনিটরে সকালের শিরোনাম দেখানো হচ্ছিল, যেখানে একজন সুশ্রী সংবাদ পাঠিকা অনর্গল বলে যাচ্ছেন একের পর এক এক্সক্লুসিভ সংবাদ। জিসানও বেখেয়ালে সেদিকে তাকিয়েছিল, তবে হুট করেই একটা পর্যায়ে এসে সংবাদ পাঠিকা বলে ওঠেন, আশঙ্কা মুক্ত নয় বাংলাদেশ। কর্ণকুহরে বাক্যটা পৌঁছাতে সংকুচিত হয়ে টিভির পর্দায় চোখ রাখলো জিসান। দেখলো কালো মাস্ক, কালো বেসবল ক্যাপ, কালো হুডি, মোট কথা আগাগোড়া কালো দিয়ে আবৃত একটা মানুষের ঝাপসা অবয়ব। বিভিন্ন জায়গা থেকে গোপনে তোলা বেশ কিছু ছবি ভাসছে টিভির পর্দায়। সেগুলোকে উদ্দেশ্য করে সংবাদ পাঠিকা বলছেন, এক গোপন সংবাদ মাধ্যম থেকে জানা গিয়েছে বিশ্বের ইয়ং মাফিয়া টেরোরিস্ট গ্রুপগুলোর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর মাফিয়া ক্রাশ গ্রুপের লিডার এরিস ইউভান বেশ কিছুদিন ধরে বাংলাদেশে অবস্থান করছেন। প্রায়শই দেশের অলিগলিতে ছদ্মবেশে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে তাকে। ধারণা করা হচ্ছে কোনো গোপন মিশনকে কেন্দ্র করে তার এই হঠাৎ আগমন। যদিও এরিস ইউভান বাংলাদেশ সরকারের সম্পূর্ণ ধরাছোঁয়ার বাইরে, তবুও তার মিশন এবং উদ্দেশ্য নিয়ে তদন্ত করছেন বাংলাদেশ গোয়েন্দা সংস্থা এনএসআই। জিসান এইটুকু দেখতে না দেখতেই ওর ফোনে কল এলো। ফোনটা রিসিভ করে কানে তোলার সঙ্গে সঙ্গে ওপাশ থেকে মৃণালিনী চেঁচিয়ে বলে উঠল, এক্ষুনি উপরে আয় জিসান, আমরা ঠিক চিনতে পারছি না ওকে।
মৃণার কথা শুনে জলদি উপরে উঠে গেল জিসান। গিয়ে দেখলো পেছনে বারান্দায় উকি দিয়ে কি যেন দেখছে ওরা সকলে। জিসানও কৌতূহল বশত তাড়াহুড়োয় এগিয়ে গেল সেখানে। অতঃপর সবাইকে সরিয়ে নিচের দিকে উকি দিতে দেখতে পেল রিসোর্টের পেছনে গেট বরাবর জঙ্গলের রাস্তা, যেখানে সাধারণ মানুষ যাতায়াত সরকারের কড়া নিষেধাজ্ঞা রয়েছে। ঠিক সেই রাস্তায় একটা ছাদ খোলা জিপ দাঁড় করানো, যেখানে বসে আছে কালো মাস্ক আর হুডি পরিহিত একটা লোক। আর ঈশানী অক্ষত অবস্থায় জিপের সামনে দাঁড়িয়ে কি যেন কথা বলছে লোকটার সঙ্গে। বাইরে আবহাওয়া ইতোমধ্যে বর্ষার রূপ নিয়েছে, ঝিরঝিরি বৃষ্টিও হচ্ছে। অথচ বৃষ্টির মাঝে কি অবলীলায় দাঁড়িয়ে আছে ঈশানী, যেন এই মুহূর্তে বৃষ্টিতে ভিজে ঠান্ডা লাগানোর চেয়েও লোকটাকে সময় দেওয়া বেশি জরুরি। এদিকে জিসান ঈশানীকে দেখলো তো ঠিকই, তবে পর মুহূর্তে গাড়িতে বসে থাকা লোকটার পানে নজর বুলিয়ে আঁতকে উঠে অস্পষ্ট সুরে বলল, এরিস ইউভান। রিসোর্টের সামনে জিপ থামাতেই নেমে পড়ে ঈশানী। যাত্রাপথে একটা কথা আর হয়নি দুজনের। ঈশানী যদিও বা আগ বাড়িয়ে কিছু শুধিয়েছে, তবে প্রতিপক্ষ থেকে বরাবরই একই প্রত্যুত্তর ভেসে এসেছে, আমি কাউকে কৈফিয়ত দেই না। কাল রাত থেকে এই একটা বাক্য কতবার যে ঈশানীর আত্মসম্মানের ভিতর পেট টালিয়ে দিয়েছে তার ইয়ত্তা নেই। তবুও যাত্রা শেষে জিপ থেকে নেমে অন্তিমবারের মতো ধরা গলা ঈশানী বলে ওঠে, আমি জানি যে আমি আপনার বিশ্বাসযোগ্য নই, তবুও শেষবারের মতো একটা আর্জি, আপনার নামটা অন্তত বলে যান। লোকটা মাস্কের আড়াল থেকে রাশভারী আওয়াজে বলে উঠল, আর কখনো মুখোমুখি হব না আমরা। তাহলে নাম জেনে কি করবে? এই ভয়ঙ্কর সত্যি কথাটা খুব করে এড়িয়ে যেতে চেয়েছিল ঈশানী, কিন্তু পারল না। সামনে বসে থাকা অনুভূতিহীন পাষাণ লোকটা কত সহজেই না বলে দিল এই নিদারুণ পীড়াদায়ক সত্যিটা। যদিও ঈশানী চোখ দুটো জ্বলছে খুব, গলাটা কেমন ধরে এসেছে, তবুও বহুত কষ্টের আওয়াজ বের করে কণ্ঠনালী খাদে নামিয়েও বলল, পৃথিবীটা গোল, কখন কার সাথে কিভাবে দেখা হয়ে যায় তা কেউ আগে ভাগে বলে দিতে পারে না, আপনিও পারবেন না। তার মানে তুমি চাইছো যে তোমার সাথে আমার আবার দেখা হোক, তাই তো? উইশ ফর ডেঞ্জার, হা। বাইরের বৃষ্টির তো বেড়ে যেতে ব্যাকসিট থেকে নিজের হুডিটা ঈশানীর মাথায় ছুঁড়ে মেরে কথাটা বলে ওঠে সে। লোকটা কৌশল জানে বলতে হবে। হুডিটা মেলে দিয়ে একেবারে ঈশানীর শরীর ঢেকে গিয়েছে। ঈশানীর শুধু ঠোঁট কামড়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। শরীর কথা বলার শক্তি অবশিষ্ট নেই, মনে হচ্ছে দম বন্ধ হয়ে যাবে এক্ষুনি। কারণ ইতিমধ্যে লোকটা নিজের আন্ডার কাট চুলগুলো ব্যাকব্রাশ করতে করতে জিপ স্টার্ট দিয়েছে। অবশেষে ওদের এক রাতের কাহিনী ইতি টেনে লোকটা চলে যাচ্ছে, পাছে শুধু ঈশানীর জন্য রেখে যাচ্ছে এক ব্যথাতুর নীল হৃদয়, এক ঝাঁক নামহীন অসহায় অনুভূতি, আর সবশেষে এক সমুদ্র আবেগের প্লাবন। বাই দ্য ওয়ে, আমি অরণ্য। আচমকা সেই ডিপ হাস্কি স্বরটা কানে এসে লাগতেই ঝোঁকের বসে সামনে দৃষ্টিপাত করলো ঈশানী। দেখলো অরণ্য ইতোমধ্যে তার জিপের ভারী চাকায় পিচ ঢালা রাস্তা নুড়ি পাথর পিষে দিয়ে ঈশানীকে ছাড়িয়ে অনেকটা পথ চলে গিয়েছে। ঈশানী শুধু নির্বাক হয়ে দেখলো। দেখতে দেখতে এতক্ষণে বহু কষ্টে দমিয়ে রাখা অশ্রুকণা টুকু কখন যে ওই অচেনা লোকটার নামে বিসর্জন দিয়ে দিল, সেই কথা বলা বাহুল্য। অশ্রু জলে যখন সামনের দৃশ্যপট আর নীলাম্বর চোখের কোটর জোড়া পুরোপুরি ঝাপসা হয়ে এলো, তখন আবারও নিঃশব্দে আঁখি পল্লব বুঝে এলো ওর। এত সমীকরণ মিলিয়ে কি লাভ? তার যে থাক না এমন একটু আধটু না পাওয়ার যন্ত্রণা, এই যন্ত্রণাটুকুর জন্য হলেও যে সে হৃদগহীনে এক আঁধার রাতের তরতাজা স্মৃতি হয়ে থেকে যাক সারা জীবন।